নমস্কার। আজ আমরা কথা বলবো ব্রঙ্কাইটিস নিয়ে, মানে সেই যে একটা নাছোড়বান্দা কাশি যেটা আমাদের অনেককেই ভোগায়, তাই না? তো ডক্টর অর্পণ চক্রবর্তীর মতামতকে ভিত্তি করে চলুন আজ এই সাধারণ কিন্তু বেশ ভোগান্তিকর অসুস্থতার আদ্যপান্ত সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে কাশিটা যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না? ধরুন, একটা সাধারণ সর্দি জ্বর হলো, সেরেও গেল, কিন্তু কাশিটা 1 মাস 1.5 মাস ধরে লেগেই রইল। তখন কিন্তু মনে প্রশ্ন আসেই যে এটা কি সাধারণ কাশির চেয়েও বেশি কিছু? আসলে ব্রঙ্কাইটিস জিনিসটা হলো আমাদের শ্বাসনালীর একটা প্রদাহ, মানে যে পাইপগুলো দিয়ে আমাদের ফুসফুসে অক্সিজেন যায়, সেই ব্রঙ্কিয়াল টিউবগুলো যখন ফুলে ওঠে বা ইনফ্লেমড হয়ে যায়, তখনই এই ব্রঙ্কাইটিসের সমস্যাটা শুরু হয়। খুব সহজ ব্যাপার। তো আজকের এই আলোচনাতে আমরা কি জানব? প্রথমে দেখব ব্রঙ্কাইটিস ঠিক কী, তারপর জানব এর দুটো ভাগ, অ্যাকিউট আর ক্রনিক। এরপর আলোচনা করব এর কারণ ও ডায়াগনোসিস নিয়ে, জানব চিকিৎসার পথ কি আছে, আর সবশেষে কথা বলবো প্রিভেনশন আর ফুসফুসের যত্ন নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই যেটা বুঝতে হবে, ব্রঙ্কাইটিস কিন্তু সব একরকম হয় না। এর মূলত দুটো আলাদা রূপ আছে, একটা হলো অ্যাকিউট আর অন্যটা ক্রনিক। আর হ্যাঁ, এদের প্রভাব আর চিকিৎসাও কিন্তু একদম আলাদা। এই দুই ধরনের ব্রঙ্কাইটিসের মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। দেখুন, অ্যাকিউট ব্রঙ্কাইটিস যেটা, সেটা সাধারণত 1 থেকে 1.5 মাস থাকে, আর এর মূল কারণ হল ভাইরাল ইনফেকশন। অন্যদিকে ক্রনিক ব্রঙ্কাইটিস হলো একটা লম্বা সময়ের সমস্যা, মানে বছরে 3 মাসেরও বেশি কাশি, আর সেটা টানা 2-3 বছর ধরে চলছে। এর প্রধান কারণ কিন্তু ধূমপান আর বায়ুদূষণ। অ্যাকিউট ব্রঙ্কাইটিস কিন্তু যে কারোরই হতে পারে, মানে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবার। কিন্তু ক্রনিক ব্রঙ্কাইটিসটা একটু অন্যরকম। এটা সাধারণত বয়স্কদের মধ্যেই বেশি দেখা যায়, বিশেষ করে যাদের অনেক দিন ধরে ধূমপানের অভ্যাস আছে তাদের ক্ষেত্রে। তাহলে কারণগুলো কি আর ডাক্তাররাই বা কিভাবে বোঝেন যে এটা ব্রঙ্কাইটিস? চলুন এবার সেই দিকটা একটু দেখে নেওয়া যাক। যদি অ্যাকিউট ব্রঙ্কাইটিসের কথা বলি, এর সবচেয়ে কমন কারণ হল ভাইরাল ইনফেকশন। কিন্তু শুধু তাই নয়, ধরুন খুব বেশি বায়ু দূষণ বা কেউ পাশে দাঁড়িয়ে ধূমপান করছে, মানে প্যাসিভ স্মোকিং, এমনকি কোনো তীব্র গন্ধ যেমন কড়া পারফিউম থেকেও কিন্তু শ্বাসনালীতে প্রদাহ হতে পারে আর কাশি শুরু হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হল, রোগটা ধরা পড়ে কিভাবে? দেখুন, ডাক্তাররা সাধারণত কয়েকটা ধাপে এগোন। প্রথমে তো উপসর্গের কথা শুনে একটা আন্দাজ করেন। এরপর প্রয়োজন হলে লাং ফাংশন টেস্ট করা হয়, এটা দিয়ে ফুসফুসের ক্ষমতা মাপা হয়। বুকের এক্স-রে করে দেখা হয় ইনফেকশনের মাত্রাটা ঠিক কতটা। এমনকি কফ পরীক্ষা করেও নির্দিষ্ট জীবাণু খুঁজে বের করা হয়। আর খুব জটিল কেসে হার্টের উপর কোনো চাপ পড়ছে কিনা সেটা দেখতে একটা ইকোকার্ডিওগ্রামও করতে হতে পারে। তো আমরা দেখলাম যে অ্যাকিউট আর ক্রনিক ব্রঙ্কাইটিস দুটো একদম আলাদা জিনিস, তাই স্বাভাবিকভাবে এদের চিকিৎসাও কিন্তু একরকম নয়। চলুন এবার চিকিৎসার দিকটা নিয়ে কথা বলা যাক। অ্যাকিউট ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে চিকিৎসাটা মূলত সিমটম ম্যানেজ করার জন্য, মানে যা যা কষ্ট হচ্ছে সেগুলোকে কমানো। যেমন ধরুন, জ্বরের জন্য প্যারাসিটামল, শরীরকে ঠিক রাখতে প্রচুর জল খাওয়া, বা কাশির জন্য সাধারণ লজেন্স বা সিরাপ। বেশিরভাগ সময় শরীর কিন্তু নিজেই ঠিক হয়ে যায়। তবে হ্যাঁ, কাশি যদি অনেক দিন ধরে না সারে, তখন ইনহেলারও লাগতে পারে। কিন্তু ক্রনিক ব্রঙ্কাইটিসের ব্যাপারটা একদমই অন্যরকম। এর চিকিৎসা বেশ কঠিন, আর এটা একটা লম্বা লড়াই। এখানে নিয়মিত ইনহেলার তো লাগেই, সাথে ইনফেকশন কন্ট্রোলের জন্য ওষুধও খেতে হয়। ফুসফুসে জমে থাকা কফ বের করার জন্য পালমোনারি রিহ্যাবিলিটেশন বলে এক ধরনের থেরাপিও আছে। তবে সব কিছুর ওপরে যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো লাইফস্টাইলে বড়সড় পরিবর্তন আনা। একটা প্রশ্ন কিন্তু প্রায় সবার মনেই আসে, সেটা হলো, ব্রঙ্কাইটিস কি ছোঁয়াচে? মানে একজনের থেকে কি আরেকজনের হতে পারে? এর উত্তরটা বেশ মজার। দেখুন, ব্রঙ্কাইটিস রোগটা নিজে কিন্তু ছোঁয়াচে নয়, কিন্তু যে ভাইরাল ইনফেকশনের জন্য অ্যাকিউট ব্রঙ্কাইটিস হয়, সেই ভাইরাসটা অবশ্যই ছোঁয়াচে। সুতরাং আসল কথাটা হলো, ভাইরাল ইনফেকশনের সময় সতর্ক থাকতে হবে। আমরা তো চিকিৎসা নিয়ে কথা বললাম, কিন্তু কথায় বলে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো চলুন এবার দেখে নিই
ফুসফুসকে সুস্থ রাখতে আর ব্রঙ্কাইটিসের মতো সমস্যা এড়াতে ঠিক কি করা যেতে পারে? ফুসফুসকে ভালো রাখার জন্য 3টে জিনিসকে একদম মন্ত্রের মতো মেনে চলতে হবে। 1. ধূমপানকে পুরোপুরি বিদায় জানানো। 2. দরকারি ভ্যাকসিনগুলোর সময় মতো নেয়া। আর 3. নিয়মিত ব্যায়াম করা। বিশ্বাস করুন, এই 3টে অভ্যাস ফুসফুসের স্বাস্থ্যে ম্যাজিকের মতো কাজ করে। ভ্যাকসিনের কথায় যখন এলাম, ডক্টর চক্রবর্তী 2টো টিকার উপর খুব জোর দিয়েছেন। একটা হলো অ্যানুয়াল ফ্লু ভ্যাকসিন, যেটা প্রতি বছর নিতে হয়, আর দ্বিতীয়টা হলো নিউমোকক্কাল ভ্যাকসিন, যেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে হবে। এই ভ্যাকসিনগুলো কিন্তু শ্বাসনালীর ইনফেকশন আটকাতে দারুণভাবে সাহায্য করে। তাহলে সব মিলিয়ে ফুসফুসকে ভালো রাখার চাবিকাঠিটা কি? একটা হেলদি লাইফস্টাইল, মানে ধূমপান একদমই নয়, প্যাসিভ স্মোকিংও এড়িয়ে চলতে হবে, রোজ একটু ব্যায়াম করতে হবে ফুসফুসের ক্ষমতা বাড়ানোর জন্য, যতটা সম্ভব দূষণ আর ধুলোবালি থেকে দূরে থাকতে হবে, আর সবচেয়ে বড় কথা, কোনোরকম উপসর্গ দেখা দিলেই দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে। ডক্টর চক্রবর্তীর একটা কথা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। উনি বলেছেন, কোভিডের পর আমরা অনেকেই এখন শুধু হার্টের স্বাস্থ্য নয়, ফুসফুসের স্বাস্থ্য নিয়েও সচেতন। আর কথাটা তো 100% সত্যি। কোভিড প্যান্ডেমিক আমাদের শিখিয়ে দিয়েছে যে হার্টের মতোই ফুসফুসের যত্ন নেওয়াটাও কতটা জরুরি। কারণ শ্বাস থাকলেই তো আস, তাই না? শেষ করার আগে শুধু একটাই প্রশ্ন রেখে যেতে চাই। আজকের এই গোটা আলোচনার পর একবার ভেবে দেখুন তো, ফুসফুসের যত্ন নেওয়ার জন্য যে পদক্ষেপগুলোর কথা বলা হলো, সেগুলো কি সত্যিই নেওয়া হচ্ছে? ভাবার সময় কিন্তু এখনই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।